নমস্কার, টেটের বাংলা ফাউন্ডেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা পদ এবং পদের শ্রেণী বিভাজন সহ বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের যে শ্রেণী বিভাজনগুলো আছে সেগুলো একদম সংক্ষিপ্তভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ক্লাসটা হতে চলেছে পদ এবং পদের শ্রেণী বিভাজন বিশেষ্য পদ। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আর আমাদের যে মূল আলোচনার বিষয় সেটার দিকে আলোকপাত করি। তো প্রথমত হচ্ছে আমরা জানবো পদ কাকে বলে, তারপরে জানবো পদের শ্রেণী বিভাজন, এবং আমরা আগেই বললাম যে শ্রেণী বিভাজনের পাশাপাশি আমাদের কিন্তু আরও আজকে একটা বিষয় রয়েছে, সেটা মূলত যে বিশেষ্য পদটা কি এবং বিশেষ্য পদের শ্রেণী বিভাজন সম্পর্কে আমরা আলোকপাত করব। যে প্রথমেই জানবো যে পদ কাকে বলে, যে সাধারণত বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দ দ্বারা তৈরি হয় পদ। তাহলে কি পদ কি না, সাধারণত বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক অর্থাৎ মিনিংফুল হবে। যে আমরা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এই শব্দটা বারবার বলে থাকি যে সব সময় কিন্তু যেমন ধ্বনি অর্থপূর্ণ হতে হবে, শব্দ অর্থপূর্ণ হতে হবে, বাক্যের বিন্যাসের ক্ষেত্রেও যদি আমরা দেখি বাক্যও কিন্তু অর্থপূর্ণ হতে হবে। তো ঠিক একই রকম কিন্তু পদ, যে অর্থবোধক শব্দ দ্বারা তৈরি হয় পদ। যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যত শব্দ ব্যবহার করে থাকি প্রত্যেকটি এক একটি পদ নামে পরিচিত, অর্থাৎ আমরা যত শব্দ ব্যবহার করি প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে থাকে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যে বালিকারা বল খেলছে। এখানে একদম সংক্ষিপ্তভাবে আলোচনা করব তোমাদের। তো বালিকারা বল খেলছে, তাহলে বাংলায় যাকে বলা হয় পদ আর ইংরেজিতে বলা হয় তাকে কি, যে পার্ট অফ স্পিচ। তো এখানে আমরা উদাহরণ দিয়েছি বালিকারা বল খেলছে, এখানে তিনটি পদ রয়েছে। তো পদের সঙ্গে আবার বিভক্তিও যুক্ত হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব এক এক করে। তো বাংলা অর্থাৎ যে বাংলায় আমরা যাকে পদ বলছি ইংরেজিতে সেটাকে কিন্তু বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমাদের ইংরেজিতেও কিন্তু আমরা যে ফাউন্ডেশন ক্লাসে ওয়ার্ড জেনেছি, তারপরে সেন্টেন্স জেনেছি, বাংলায়ও শব্দ জেনেছি, বাক্য জেনেছি, এবার আমরা জানছি পদ। এরপরে যখন আমরা ইংরেজির ক্লাস করব তখন সেখানে জানবো আমরা পার্ট অফ স্পিচ। তো ওপরের বাক্য থেকে, যে এখানে ওপরে কি বাক্য বলা হয়েছে, যে ওপরের যে বাক্যটা আমরা উদাহরণ দিলাম সেই বাক্যে কি বলা হচ্ছে না, সেই বাক্যে বলা হচ্ছে দেখো যে বালিকারা বল খেলছে। এবং ওপরের বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি বালিকা শব্দের সঙ্গে কিন্তু একটা রা যুক্ত হয়েছে, এবং যে খেল বা খেলো এই ক্রিয়ার সঙ্গে কিন্তু ছে যুক্ত হয়েছে, ছে। অর্থাৎ আমরা পদের প্রকারভেদ দেখতে পাচ্ছি ওপরের দুটি শব্দের সঙ্গে রা অথবা ছে অতিরিক্ত চিহ্নগুলোর নাম হচ্ছে বিভক্তি। অর্থাৎ মূল পদের সঙ্গে যে অতিরিক্ত চিহ্ন যুক্ত হয় বা বর্ণ যুক্ত হয় সেগুলোকে বলা হয় কিন্তু বিভক্তি। যে বল শব্দের সঙ্গে কিন্তু কোনো চিহ্ন না থাকলেও এটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। কেন, বালিকারা বল খেলছে, এখানে বলের সঙ্গে কিন্তু কোনো কিছুই যুক্ত হয়নি, সেই কারণে এখানে কিন্তু বলে রয়েছে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তিযুক্ত আছে বলে ধরা হয়। যে সুতরাং আমরা বুঝতে পারছি যে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুর নামই হচ্ছে পদ। তাহলে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুর নামই হচ্ছে পদ। তো আমরা আজকে কি জানলাম, যে জানলাম যে বাক্যে সাধারণত যে শব্দগুলি ব্যবহৃত হয় সেগুলোকেই বলা হচ্ছে কিন্তু অর্থবোধক। যে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দ সেগুলোকেই বলা হচ্ছে পদ। এবং সর্বশেষভাবে যেটা জানলাম সেটা মূলত কি, যে আমরা বলতে পারি যে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুর নামই হচ্ছে পদ। বিভক্তিযুক্ত, বিভক্তি কি না, মূল শব্দের সঙ্গে, মূল অর্থবোধক শব্দের সঙ্গে যখন আলাদা করে চিহ্ন বা বর্ণ যুক্ত হচ্ছে এবং বাক্য গঠিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু তোমার পদ। এবং এক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিলাম বালিকারা বল খেলছে, তাহলে তোমরা একটা উদাহরণ দাও। ঠিক আছে, বালকেরা বল খেলছে, রাম বল খেলছে। ঠিক আছে, তো রাম বল খেলছে। ঠিক আছে, তো এখানে কিন্তু রাম শূন্য বিভক্তি, বল শূন্য বিভক্তি, খেলছে আবার ওখানে ছে বিভক্তি রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু যে যে বুঝতে পারছো সেগুলো উদাহরণ দিয়ে জানাবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু শুধুমাত্র যে প্রাইমারি টেটের জন্য প্রযোজ্য সেটা কিন্তু নয়, প্রাইমারি টেটের পাশাপাশি আরও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু সমভাবে প্রযোজ্য। বিশেষ করে তোমাদের যে পঞ্চায়েতের পরীক্ষাটা মানে কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে, সেই পঞ্চায়েতের পরীক্ষাতেও কিন্তু তোমাদের এই যে ব্যাকরণগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো একদমই সাধারণ বিষয়, আমরা অলরেডি জানি
তো সেক্ষেত্রে আমরা আরও একবার জানানোর চেষ্টা করছি তোমাদের, যাতে এগুলো একটু রিভিশন হয়ে যায়। আর এর যে নোটগুলো আছে সেগুলো আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রাম থেকে দেখে নেবে, ঠিক আছে, টেলিগ্রাম থেকে দেখে নেবে। তো যাই হোক, আমরা জানবো যে পদ কাকে, তো জেনে নিলাম আমরা পদ কাকে বলে, যে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই পদ বলা হচ্ছে। এবং আরও যদি ভালোভাবে বলা যেতে পারে তাহলে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুর নামই হচ্ছে পদ। এবার আমরা পরবর্তী যে ভাগগুলোতে যাব, যে প্রথম হচ্ছে পদের আমরা প্রকারভেদ আলোচনা করব, যে আজকে আমরা পদের প্রকারভেদ আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য পদ এবং সেই সঙ্গে বিশেষ্য পদের যে শ্রেণী বিভাজনগুলো আছে সেগুলো এক এক করে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তো বলে রাখি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, পদের প্রকারভেদ আমরা আলোচনা করলাম। পদকে সাধারণত দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে নামপদ, ঠিক আছে। নামপদের আবার কটা ভাগ আছে? নামপদের আবার ভাগ রয়েছে তোমার, আচ্ছা, নামপদের যে ভাগ রয়েছে সেটা দেখতে পারো, যে নামপদের ভাগ রয়েছে তোমার মূলত চারটি। নামপদ হচ্ছে চারটি। যে নামপদ কাকে বলে সেটাও একবার আমরা দেখে নিই। নামপদ কাকে বলে? যে নামপদ বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকে নামপদ বলে, অর্থাৎ বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকে নামপদ বলে। নামপদকে আবার চার ভাগে ভাগ করা যায়। তাহলে পরে নামপদ কাকে বলে? নামপদ হচ্ছে বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকে নামপদ বলে। একদম সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুরো বিষয়টাকে। তাহলে পরে নামপদকে আমরা ভাগ করতে পারি কত ভাগে? চার ভাগে ভাগ করতে পারি। কি কি বলো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। তাহলে আমরা যে ইংরেজি যখন পড়বো তখন কিন্তু পার্ট অফ স্পিচটা পড়বো, তাহলে আমাদের কিন্তু দুটোই একবারে হয়ে যাবে। তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, যে এই চারটি ভাগ হচ্ছে নামপদের ভাগ। এবং ক্রিয়াপদ রয়েছে আলাদা করে, ঠিক আছে। নামপদ ক্রিয়াপদ, অর্থাৎ এখানে কর্মটাকে যেখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এখানে কর্মটাকে বোঝানো হচ্ছে। এবার নেক্সট আমরা যাব, নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে ক্রিয়াপদ। যে বিভক্তিযুক্ত যে ক্রিয়াপদ কাকে বলে সেটাও একবার জেনে নিই। যে ক্রিয়াপদ বাক্যে বিভক্তিযুক্ত ক্রিয়ামূল বা ধাতুকে ক্রিয়াপদ বলে, অর্থাৎ যেখানে যে বিভক্তিযুক্ত ক্রিয়ামূল থাকে যে শব্দটা, সেটাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। এবার যাই হোক, সুতরাং পদ কিন্তু মোট পাঁচ প্রকার রয়েছে। যে পদ যদি আমরা দেখি তাহলে কিন্তু পদকে সাধারণত পাঁচ ভাগেই ভাগ করা যায়। নামপদ এবং ক্রিয়াপদকে আমরা যদি একত্রিতভাবে বলে থাকি তাহলে পরে কিন্তু পদকে আমরা সাধারণত কত ভাগে ভাগ করতে পারি? না, পাঁচ প্রকার, ঠিক আছে। পদের পাঁচটি শ্রেণী বিভাজন রয়েছে। কি কি? বিশেষ্য রয়েছে, যে দেখতেই পাচ্ছ বিশেষ্য, বিশেষণ রয়েছে, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো আমরা আজকে আলোচনা যেটা করব সেটা বিশেষ্য নিয়ে আলোচনা করব, কারণ পদ কাকে বলে, পদের শ্রেণী বিভাজন আমরা জেনে নিলাম। এবার বিশেষ্য নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে বিশেষণ এবং সর্বনাম নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে, এবং তারপরের ক্লাসে অব্যয় এবং ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। তো দেরি না করে আমরা বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের যে শ্রেণী বিভাজনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তো চলো, প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে যে বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদ কাকে বলে, এবং তারপরে বিশেষ্য পদের শ্রেণী বিভাজনগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো বিশেষ্য পদ কাকে বলে? না, সাধারণভাবে কোনো কিছুর নামকে বিশেষ্য বলা হয় বা বলে। যে কোনো কিছুর নাম যদি বোঝায় তাহলে পরে সেটাকেই বলা হয় বিশেষ্য। যে বাংলা ব্যাকরণের মতে যে কোনো পদ দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জাত, কোনো স্থান, কোনো সমষ্টি, কোনো কাজ বা গুণের নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। তাহলে পরে কি? যে কোনো কিছুর নামকেই আমরা খুব সংক্ষেপে বলতে গেলে যে কোনো কিছুর নামকেই বলা হচ্ছে বিশেষ্য পদ। এবং বাংলা ব্যাকরণে কি না, যে পদ দ্বারা, বাংলা ব্যাকরণে যে পদ দ্বারা ব্যক্তির নাম, বস্তুর নাম, জাতের নাম, স্থানের নাম, সমষ্টির নাম, কোনো কাজের নাম, কোনো গুণের নাম বোঝায় সেটাকে বলা হচ্ছে বিশেষ্য পদ। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, দেখতে পারো যে কাজী নজরুল ইসলাম। তো এখানে তোমরা নিজেরাও উদাহরণ দিতে পারো, কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, আর কি নাম মনে পড়ছে তোমাদের সেটা বলতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরও অনেক উদাহরণ রয়েছে, যে মানুষ, চেয়ার, টেবিল, সমস্ত কিছু যেগুলো নাম বোঝাচ্ছে, কোনো বস্তুর নাম বোঝাচ্ছে, কোনো জাতের নাম বোঝাচ্ছে, যেমন হিন্দু বা মুসলিম, এখানে জাতের নাম বোঝাচ্ছে, তাহলে এই দুটো কিন্তু বিশেষ্য পদ, ঠিক আছে। সমষ্টি মানে যোগফল, ঠিক আছে।
তো সমষ্টিবাচক কোনো শব্দ যদি হয় তাহলে পরে সেখানে কিন্তু বিশেষ্য পদ বোঝাচ্ছে, ঠিক আছে। কোনো কাজের ক্ষেত্রে বলা যেতে পারে সেটা বিশেষ্য, তাহলে পরে এক কথায় কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য বলতে পারি। নেক্সট আমরা যেটা জানবো যে বিশেষ্য পদের শ্রেণী বিভাজন কি কি রয়েছে, যে বিশেষ্য পদকে আবার কিন্তু কটা ভাগে ভাগ করা যায়, বিশেষ্য পদকে কিন্তু আবার ভাগ করা যায় 6টি ভাগে। বিশেষ্য পদকে কয়টি ভাগে ভাগ করা যায় না, বিশেষ্য পদকে কিন্তু আবার 6টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ কি রয়েছে, সংজ্ঞাবাচক বিশেষ্য। প্রথম ভাগটা কি রয়েছে, সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপরে কি রয়েছে, জাতিবাচক বিশেষ্য। তারপরে কি রয়েছে, বস্তুবাচক বিশেষ্য। তারপরে গুণবাচক বিশেষ্য। তারপরে সমষ্টিবাচক বিশেষ্য এবং লাস্টটি রয়েছে ক্রিয়াবাচক বিশেষ্য। যে এই যে ভাগগুলো আমরা বললাম, এই 6টি ভাগ, এই 6টি ভাগ কিন্তু তোমার বিশেষ্য পদের। তো বিশেষ্য পদের 6টি ভাগ কি কি, সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। এইবার আমরা আলোচনা করব সংজ্ঞাবাচক বিশেষ্য নিয়ে। আমরা যখন বিশেষ্য পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি তখনও কিন্তু আমরা আলোচনা করেছিলাম কি না, তখনও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে তোমার যে সংজ্ঞায় বলেছিলাম যে ব্যাকরণের যে পদের দ্বারা সংজ্ঞা বা নাম, মানে কোনো বস্তুর, কোনো ব্যক্তির নাম, জাতির নাম, বস্তুর নাম, গুণের নাম, কোনো কাজের গুণ, সমষ্টির নাম, মানে কাজের নাম, এগুলোকে বলা হচ্ছে বিশেষ্য। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা শ্রেণী বিভাজনও 6 ভাগেই ভাগ করলাম। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলত পরের যে ভাগটা রয়েছে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা সংজ্ঞাবাচক, প্রথম হচ্ছে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্যটা আমরা জানবো। সংজ্ঞাবাচক বিশেষ্যটা আমরা জানবো, ঠিক আছে। সংজ্ঞাবাচক বিশেষ্যটা আমরা একটু জেনে নিই। তো সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে না, সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে না, কোনো পদ দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, ভালো করে শুনবে, কোনো পদ দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তখন তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। তখন তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যে কোনো পদ দ্বারা সুনির্দিষ্ট মানে স্পেসিফিক, ঠিক আছে, সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো বস্তুর বা ব্যক্তির বা স্থানের নাম বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি পদ্মা, মেঘনা, যমুনা, দিল্লি, ভারত, গঙ্গা, ঠিক আছে। তো এই ধরনের অর্থাৎ বিশেষ কোনো কিছুর নাম বোঝালে পরে তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য পদ কাকে বলে না, এই জাতিবাচক বিশেষ্য পদ কাকে বলে, যে পদ দ্বারা ভিন্ন ভিন্ন জাতি না বুঝিয়ে সব কিছুকে একত্রে বোঝায় তখন তাকে বলে জাতিবাচক বিশেষ্য। যে অর্থাৎ ভিন্ন ভিন্ন জাতি না বুঝিয়ে যখন সব কিছুকে একসঙ্গে বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। যেমন গরু, পাখি, মানুষ, মাছ, গাছ, ঠিক আছে, নদী, পার্বত্য অঞ্চল, ঠিক আছে, পর্বত ইত্যাদি। এখানে কিন্তু কোনো কিছুর মানে কি যে আলাদা আলাদা করে বোঝাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু পর্বত মানে অনেক পর্বত হতে পারে, ঠিক আছে। তো পর্বত, যেমন এখানে পাখি রয়েছে, পাখি বিভিন্ন ধরনের হতে পারে, তাহলে পাখি সমস্ত পাখি কুলকে বোঝানো হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে। তো পরের আচ্ছা, এরপরে যেটা রয়েছে জাতিবাচক বিশেষ্য হয়ে গেল। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা মূলত বস্তুবাচক, ঠিক আছে, বস্তুবাচক বিশেষ্য, ঠিক আছে। বস্তুবাচক বিশেষ্য কাকে বলে, যে সেটা হচ্ছে যে কোনো বিশেষ্য পদের যে বস্তুবাচক বিশেষ্য কাকে বলে, যে কোনো বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যা সংখ্যার দ্বারা নির্দেশ করা যায় না, ঠিক আছে, বা বোঝা যায় না, শুধু পরিমাণ করা যায় তাকে বলে বস্তুবাচক বিশেষ্য। যেমন চাল, ডাল, আটা, জল, তেল, বালি, এগুলো কি, এগুলো কিন্তু কোনো কাউন্টিং নেই, ঠিক আছে, সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় না, এগুলোকে সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় না, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো বিশেষ্য মানে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় যা সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় না, ঠিক আছে, শুধুমাত্র পরিমাণ করা যায়,
ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এবং যেমন আমরা চাল, ডাল, আটা, জল, তেল, বালি ইত্যাদির কথা বলতে পারি। এবার আমরা জানবো যে বস্তুবাচক বিশেষ্য তো আমরা জানলাম, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তো গুণবাচক বিশেষ্যটা কি না, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায় তখন তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন সুখ, দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি, এগুলোকে কিন্তু গুণবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। তাহলে গুণটা কি না, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। উদাহরণ হিসাবে আমরা কি দিলাম না, সুখ, দুঃখ, কষ্ট, বেদনা, ঠিক আছে, ব্যথা, এগুলোকে আমরা বলতে পারি যে তোমার গুণবাচক বিশেষ্য এগুলোকে কিন্তু আমরা বলতে পারি। তো এর পরের আমরা যেটা রয়েছে সেটা আলোচনা করব। আচ্ছা, সমষ্টিবাচক ক্রিয়াবাচক আচ্ছা, সমষ্টিবাচক বিশেষ্য এবার আমাদের বাকি রয়েছে। সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, যে বাক্যে ব্যবহৃত যে কোনো বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বা দলকে বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ঠিক আছে, সমষ্টিবাচক বিশেষ্য যেমন কি জাতি, ধর্ম, দল, ঠিক আছে, তারপর হচ্ছে ছাত্র সংসদ হতে পারে, ছাত্র দল হতে পারে, সভা হতে পারে, সমিতি হতে পারে, দল হতে পারে, পাল হতে পারে। ঠিক আছে, অর্থাৎ পাল মানে হচ্ছে আমরা একটা কোনো গোষ্ঠীকে বলতে পারি। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তো ক্রিয়াবাচক বিশেষ্যটা কি না, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার কাজের ভাব প্রকাশ পায় তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন আগমন, কোনো কিছু আসার বার্তা। ঠিক আছে, কোনো কিছু আসার বার্তা মানে বার্তা ইঙ্গিত বহন করে। যাত্রা, কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করা, সেটাকে বলা হয় যাত্রা। দর্শন, কোনো কিছু দেখার কাজ, এগুলোকে কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়। নেক্সট ক্লাস যেটা আমরা আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব তোমার বিশেষণ পদ এবং বিশেষণ পদের শ্রেণী বিভাজন এবং সর্বনাম পদ এবং সর্বনাম পদের শ্রেণী বিভাজন, এবং তার পরের ক্লাসে আমরা আলোচনা করব অব্যয় এবং ক্রিয়াপদ সম্পর্কে। তো দেখতে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ক্লাসের। ধন্যবাদ।